খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুরুতে এক নজরে দেখে নিতে চাই ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু হচ্ছে আজ মিরপুরে। বাংলাদেশ এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন জাতীয় দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। কাল ঢাকায় পৌঁছাবে পাকিস্তান ক্রিকেট দল। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু বুধবার। অলিম্পিক সহ আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিততে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। ভবিষ্যতের লক্ষ্য সুনির্দিষ্ট করার পাশাপাশি বেতন কাঠামোতেও নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে এগোতে চায় ফেডারেশনটি। দর্শক, আজকে এখন মাঠের আমাদের টপিক আজকে করেছে ক্রিকেটের অন্দরমহল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বিতর্কিত বিষয় বা আসলে যেই সময়টা আসলে বর্তমানে পার করছে নির্বাচনের পর, সবকিছু নিয়ে আলোচনার জন্য আজ বিসিবির পরিচালক রাহাত শামস আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেকটা সময় তো নির্বাচনের পর পার করেছেন, দায়িত্বও নিয়েছেন। এই সময়টা কেমন কাজ করলেন বা অভিজ্ঞতা যদি জানতে চাই শুরুতে। ধন্যবাদ রোশন। প্রথমত আজকের আপনারা যেটা টপিকটা দিয়েছেন ক্রিকেটের অন্দরমহল। সো অন্দরমহল বলতে আমি যেটা বুঝি সেটা ধরেন অন্দরমহল কি, একটা রেস্টুরেন্টের বিবেচনা যদি আমরা করি, রেস্টুরেন্টের সামনে কাস্টমার থাকে, যারা সার্ভিস দিচ্ছে ফ্রন্ট লাইনে তারা থাকে। আরেকটা অংশ থাকে কিন্তু কিচেনে। এই কিচেনে যারা থাকে তারা ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। এরা যদি ভালো না কাজ করে কাস্টমার স্যাটিসফ্যাকশন আসবে না, ফ্রন্ট লাইনে সার্ভিস ডেলিভারি ঠিক মতো হবে না। তো এই সমস্ত বিষয় নিয়ে ভেতরে যে অন্দরমহলটা আছে, আমি ভাবি যে সেটাই হইল আমাদের কিচেন। এবং সেখান থেকে আমরা যত ভালো সার্ভিস দিতে পারবো, মিনস আমরা ইনক্লুডিং দ্য বোর্ড ডিরেক্টরস অর যারা সাপোর্ট ফাংশনে কাজ করছে, তারা কিন্তু সার্ভিস প্রোভাইডার টু দ্য ফ্রন্ট লাইন্স। দ্যাট মিনস আমাদের প্লেয়ার্স, আমাদের দর্শক, আমাদের কোচ, আম্পায়ার্স, ওই ফ্রন্ট লাইনটা। তো আমি মনে করি যে আমাদের যে অন্তর্মহলটা আছে ওইখানে সাপোর্ট ফাংশনসটাকে আমরা যত এফিশিয়েন্ট এবং ফাস্টার ডেলিভারির একটা টিম বানাতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের সামনের সাইডটা আরও ভালো পারফর্ম করতে পারবে। রাহাত ভাই, অনেকে তো বলে আসলে যে আপনি যেমন বললেন বানাতে পারবো ভবিষ্যৎ পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নে তো নিশ্চয়ই আসলে কাজ করতে হবে। সেই কাজটা আপনারা এখন বর্তমান বোর্ডে কেমন করতে পারছেন? কাজের আপনি কেমন উপভোগ করছেন এই বোর্ডে থেকে? আচ্ছা, উপভোগের বিষয়টা যদি বলি, কাজ করতে পারছি কতটুকু সেটা আমার সাইড থেকে, আমার কিন্তু একটা অংশ আমার বিভাগটা, আমার সিলেট বিভাগ। আরেকটা অংশ হলো যে আমার এখানে ছিল যে টাইগার্সের চেয়ারম্যান ছিলাম আমি, আমাকে করা হয়েছিল, এখনও আছি। আরেকটা অংশ হলো আমরা কিছু রিস্ট্রাকচারিং এবং রিফরমেশনের কাজ করছি, যেটা ইনক্লুডিং রিক্রুটমেন্ট, এই অংশটা। সো তিনটা যদি বিবেচনা করি, বিভাগের অংশ অ্যাটলিস্ট সিলেটের যে ডিস্ট্রিক্টের খেলাগুলো আমরা এই বেশ কিছুদিন পরে, মাঝখানের বিরতির পরে আমরা কিন্তু ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ, সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ, বিসিবির তাদের প্রোগ্রামের বাইরে গিয়েও একটা জমজমাট আমরা স্কুলের টুর্নামেন্ট করেছি। সো এইগুলা প্রথম বলা যায় যে রিজিওনাল ক্রিকেটের আন্ডারে আমরা ওইখানে শুরু করা। আরেকটা হলো রিজিওনাল ক্রিকেটের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা করতে গেলে আমাদের রিক্রুটমেন্ট লাগে। এই রিক্রুটমেন্টের প্রথম যে রিকোয়ারমেন্টটা, সেটা হলো হেড অফ ওই ক্রিকেট সেন্টারের, রিজিওনাল ক্রিকেট সেন্টারের হেড। সেটার জন্য আমরা অ্যাড দিয়েছি। এই অ্যাডের এগেনস্টে আমাদের রিক্রুটমেন্টটা হবে এবং তার আন্ডারে ওই সমস্ত কর্মকাণ্ডগুলো তার নেতৃত্বে এগিয়ে যাবে। আর রিজিওনাল সেট যদি বলি, আপনি তো সিলেট থেকে, সিলেটের বিসিবির পরিচালক হয়ে এখানে প্রতিনিধিত্ব করছেন। আর সেই জায়গায় আপনার জেলাতে বা আপনার বিভাগে আসলে কতটুকু উন্নত হলো ক্রিকেটের? আমরা দেখেছি সিলেট স্টেডিয়ামগুলো এমনি থেকে অন্যান্য জেলার থেকে আসলে বেশি কার্যকরী ফল বা কার্যকরী যে ভূমিকা সেটা রেখে এসেছে। তবে আপনার জায়গায় আপনি দায়িত্ব নেওয়ার পর কতটুকু কাজ করতে পেরেছেন বা কতটুকু পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়েছে? আচ্ছা, আপনার এখানে দুইটা অংশ আসছিল, একটা হলো বিসিবির একটা সাইড, আরেকটা হলো আমার বিভাগের সাইড। বিভাগের সাইডে আমাদের যে রিকোয়ারমেন্ট, আমরা যেটা প্রত্যাশা করি যে এইরকম একটা আমাদের বেসিক খালি লিগটা হবে কোনো রকমে, এইরকম জিনিসটা। সো আমার লিগ হলো, তারপরে কি
আমার অবজেক্টিভ বা আমার টিম যে অবজেক্টিভ ওইখানে নিয়ে আমরা কাজ করছি, অর্থাৎ লিগ থেকে, স্কুল টুর্নামেন্ট থেকে, এবং আলাদা আমরা উইমেন্স ক্রিকেটের কিছু জিরো হয়ে গিয়েছিল উইমেন্স ক্রিকেট সিলেটে, সেটাকে আবার একদম জিরো থেকেই বলতে গেলে মাইনাস থেকে আবার শুরু করেছি। অ্যাটলিস্ট আমাদের ক্যাম্পিংটা হয়েছে, প্লেয়ার আইডেন্টিফিকেশন হয়েছে। সো 1 নম্বর হলো আমরা পাচ্ছি কি লিগ থেকে, সেকেন্ড ডিভিশন লিগ থেকে আমরা কিছু ট্যালেন্ট একটা পুল হবে। আরেকটা জায়গা হলো আপনার স্কুল ক্রিকেট থেকে, স্কুল ক্রিকেটের একটা ট্যালেন্ট পুল হবে। আরেকটা হলো ফিমেলদের, অর্থাৎ ফিমেল ক্রিকেটারদের একটা পুল হবে। এখন আমাদের কাজ হইল এই যে বৃষ্টির সিজন আসছে, আমরা আগামী কয়েকদিন তাদেরকে গিয়ে কেমনে চালাবো, এরা যেন বাকি বছরগুলা একটা ট্রেনিংয়ের মডেলের ভিতর থাকতে পারে, এই কাজটুকু আমরা করব। এই যে ছেলে তারপরে হচ্ছে নারীদের যেটা পুল করছেন, সেই পুলের পরে মানে ওই জায়গাটাতে কিভাবে বাছাই পর্ব প্রক্রিয়া শুরু করবেন আপনারা, কি পরিকল্পনা রয়েছে, বা এর পরবর্তী ধাপটাই বা কি হবে? আচ্ছা, এখন যে কোনো বাছাই পর্বে প্রথমে তো আপনার একটা বড় লট আসে, সাথে তার কোচ থাকবে, ম্যানেজমেন্ট থাকবে। সো এটাও আমাদের লোকালি আছে, এরাই কাজ করে এখন আস্তে আস্তে এটাকে ডাউনসাইজ করে নিয়ে এসে 25 বা 30 জনের একটা শক্ত টিম গঠন করবে। শক্ত মানে কি, বেটার ওয়ান আউট অফ দ্য টোটাল স্টক। সেইখান থেকে বাইর করে এখন এদের যে সমস্ত রিকোয়ারমেন্ট তাদেরকে উপরের দিকে নিতে গেলে সেইটা তাদেরকে আমরা সার্ভ করব। যেটা বিসিবি থেকে দিবে সেইটা দিবে। এখন আপনারা বলতে পারেন যে মানে মানুষের কাছে তো ভিজিবল হইলে তখন সুন্দর। যখন আমরা এখন পর্যন্ত ট্রেনিংগুলো করতে পেরেছি, টুর্নামেন্টগুলো করতে পেরেছি, আর যদি মাঠ থাকতো তাহলে আমরা আরও বেশি ইন্টার ইউনিভার্সিটি, ইন্টার কলেজ সেগুলোও কিন্তু আমরা করতে পারতাম। তো নেক্সট টাইম যেটা আমাদের মাঠটা বাইর করতে হবে সরকারের সহযোগিতায় এবং প্রশাসনের সহযোগিতায়, বিসিবির সহযোগিতায়। এটা কি সিলেট কেন্দ্রিক পরিকল্পনা কিনা, নাকি আসলে পুরো বাংলাদেশেই, সমগ্র বাংলাদেশ জুড়ে এই পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে, আপনাদের পরিকল্পনায় রয়েছে? পুরা বাংলাদেশের, হ্যাঁ। এখন যেখানে যারা আছেন দেখেন, চিটাগাংয়ে আবির ভাই কিন্তু উইমেন্স ক্রিকেটের একটা লিগ চালু করেছে। আমরা স্কুল ক্রিকেটের একটা সেপারেট টুর্নামেন্ট চালু করেছি, যেটা প্রত্যেক বছর হবে। এবং প্রথমবারের মতো আমরা বলবো যে বাইরে থেকে রেমিটেন্স এসছে পুরাটাই। আমার স্কুল ক্রিকেটের জন্য 7.5 লাখ টাকা, তারপরে লিগের জন্য, ফার্স্ট ডিভিশনের জন্য 15 লাখ টাকা, এই পুরোটাই ফরেন রেমিটেন্সে আসছে। এবং আমার কাছে ফরেন রেমিটেন্সের কমিটমেন্ট আলহামদুলিল্লাহ আরও ভালো আছে। সো ওই অংশ আমরা যদি দেখাইতে পারি এবং মানুষ যদি আমাদের উপর আস্থা রাখে, তাইলে আমরা আরও ফান্ডিং পাবো। আমার ধারণা ফান্ডিং পাবো লোকাল ক্রিকেটের জন্য, এবং তখন অন্য স্পন্সররাও এগিয়ে আসবে। এভাবে যদি আমরা আগাই, আমরা হয়তো বাকি বছরগুলা, বৃষ্টির সিজনগুলো আমরা প্লেয়ারদেরকে তৈরি করতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা বলছিলেন যে পুরুষদের পাশাপাশি নারীদেরও একটা পুল রাখার ব্যাপার আছে। আমরা দেখেছি যে সিলেট থেকে অনেক ক্রিকেটার উঠে এসেছেন, রাজিন সালেহ থেকে ইবাদত ছিলেন, জাকির আলী অনেক সবশেষ সংযোগ হয়েছেন, তবে নারীদের নাম খুব বেশি শোনা যায় না। এইবার আপনাদের একটা পরিকল্পনা দেখা যাচ্ছে নিয়েছেন, এতে নারীদের আগ্রহটা কেমন দেখছেন ওই জায়গাতে? এখানে আপনি আমাদের একটা উইমেন ক্রিকেট ডেভেলপমেন্টের একটা টিম আমরা গঠন করেছি। আমি এক্সাম্পল দিচ্ছি সিলেট বিভাগের। ওইখানে 4টা জেলা রয়েছে। এই 4টা জেলা থেকে ওইখানে কোচেরা কালেকশন করে নিয়ে আসছে, আমাদের তাদের এলাকা থেকে লিস্ট করে নিয়ে আসছে। আমার সেন্ট্রালি যে সিলেটের টিমটা রয়েছে তারা ওইখানে কাজ করে ওইখানে তারা কোঅর্ডিনেট করে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দেয়ার মানে ট্রান্সমিটিং ডিফারেন্ট ইন্টারনাল কমিউনিকেশনস এবং ফর্মিং আপ ফর নেক্সট কোর্স অফ অ্যাকশন। সো সেইখানে যে কোচ এবং টিম যারা তাদেরকে, মেয়েদেরকে নিয়ে আসলে তাদের রাখার একটা ব্যাপার আছে, তাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে, এবং তাদেরকে যে কোনো মাঠে, খোলা মাঠে আমরা দিচ্ছি না, আমরা যেখানে তাদের একটু নিরাপদ, এটার জন্য আবার স্কুলের টিচাররা হেল্প করছে। যেমন ওইখানে সৈয়দ হাতিম আলী স্কুলের ওনারা বলছেন ওনাদের মাঠ ইউজ করতে পারবে, যে এখানে বেটার প্রাইভেসি আছে। আবার রাগিব রাবিয়া একাডেমি, তাদের কমপ্লেক্সও তারা দিতে রাজি আছে, তারাও সেইটা আমাদেরকে হেল্প করবে। সো এইভাবে এগিয়ে যাওয়া, স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, আপনাদের সিলেটে একটা আঞ্চলিক কার্যালয় এর মধ্যে শুরু করেছেন, সেটার কার্যক্রমটা কেমন চলছে? মানে ওইটা কি আসলে ঠিকভাবে চলছে কিনা, বা এর আন্ডারে আসলে এই প্রক্রিয়াগুলো চলমান কিনা?
আঞ্চলিক কার্যালয় যেটা, সেটার জন্য কিন্তু আমার আবার নতুন করে ইমারত দরকার, মানে ইমারত বানানোর দরকারটা ওইখানে এই মুহূর্তে নাই। এখন ওইখানে আমাদের যেটা আছে, যে স্ট্রাকচারটা আছে আমাদের স্টেডিয়ামের, ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, ওখানেই একটা জায়গা আমরা ডিমার্কেট করে ফেলেছি। ওইখানে খালি অল্প বাইফার্কেশনের মাধ্যমে আমাদের যারা রিক্রুটমেন্ট হবে তারা বসতে পারবে, এবং যারা কাউন্সিলর ফ্রম আদার ডিস্ট্রিক্টস তারাও এইখানে তাদের মিটিংয়ের জায়গাটা পাবে। আবার কোচেস অথবা আপনার আম্পায়ার্স বা প্লেয়ার্স যে সমস্ত মিটিং করতে চায়, বা তাদের সাথে যে আলোচনা, বা এই রিজিওনাল কমিটি, রিজিওনাল যে স্পোর্টস ক্রিকেট, সেইটার আলোচনার জন্য আলাদা মিটিং রুমেরও ব্যবস্থা আছে। আর বাকি যে জিনিসগুলো সেট আপ একটা অফিসের জন্য দরকার হয়, আলহামদুলিল্লাহ আমাদের সিলেটে ওই জিনিসগুলো অ্যাভেলেবল আছে। আমাদের এখন যেটা স্টেপ হইলো সেটা হইলো রিক্রুটমেন্টগুলো কমপ্লিট করা, একটা ভালো লিডার পাওয়া। ওইখানকার জন্য একটা ভালো লিডার পাওয়া, জাস্ট ভালো খেলেছে এইরকম না, সে টিম চালাইতে পারে, লিডারশিপ আছে, তার ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি, তার অফিসিয়াল কমিউনিকেশন ক্যাপাবিলিটি, এই সমস্ত জিনিস মিলেই একজন ওইখানে আমাদের হেড অফ ক্রিকেট নিতে হচ্ছে। তো এইটার পরে তার আন্ডারে আবার 4-5টা পজিশন থাকবে। ওই পজিশনের লোকগুলো আসলে তখন সে ফুল ফ্লেজেড কাজ করতে পারবে। তার আগ পর্যন্ত আমরা যারা ভলান্টারি সার্ভিস দিচ্ছে তাদেরকে নিয়েই আমরা আগায় যাচ্ছি। মানে আঞ্চলিক কার্যালয়ের যে কার্যক্রম সেটা চলমান রয়েছে। আপনি বলছেন যে হেড অফ একজন লাগবে, একজন কাউকে, সেটা কি ব্যাকগ্রাউন্ড আসলে শুধু ক্রিকেটার মানে হলে হবে, নাকি অন্য ব্যাকগ্রাউন্ডের আসলেও আপনারা আসলে সেই জায়গায় আসলে সন্তুষ্ট থাকবেন, বা কোনো সিভি পড়েছে কিনা ক্রিকেটারদের? এখন সিভির জন্য 14 মার্চ শেষ হবে। এটা খালি সিলেটের জন্য না, এটা বাকি আরও 6টা, সব মিলাইয়া 6টা ডিভিশনের জন্য অ্যাডটা দেওয়া হয়েছে। সো অ্যাডটা অ্যাভেলেবল হইলে আমাদের ফেসবুকে, ক্রিকেটে বিসিবির ফেসবুকে আছে, আবার সেটা আছে এই ওয়েবসাইটে। তো এটা এমন না যে ক্রিকেট ভালো ক্রিকেটার ছিল বিধায় সে ওই জায়গায় ভালো হয়ে যাবে, সেটা না। সেটা কিন্তু ডিফারেন্ট জিনিস, একটা প্রশাসন আর একটা মাঠের খেলা। তো দুইটার যদি মিক্সটা পাওয়া যায়, সেটা যাদের মধ্যে আছে সেইটাই হবে। এখন পর্যন্ত কোনো ক্রিকেটারের সিভি জমা পড়েছে কিনা আপনাদের দপ্তরে? এখন আমরা প্রথমত চাইবো সিলেটের লোকাল থেকে হইলে আমার কাজটা অনেকটুকু আগায় যায়। হ্যাঁ, মানে লোকাল কোনো প্লেয়ার জমা দিয়েছে কিনা আপনারা হাতে পেয়েছেন? এটা তো আমরা এখন প্রত্যেকদিন, এটা তো এখন দেখবো না। আচ্ছা, এটা তো 14 তারিখ শেষ হওয়ার পরে দেন উই উইল ওপেন দ্য সিভি স্টক। ওই আমাদের এইচআর ডিপার্টমেন্টে যিনি আছেন উনি কাজ করে ওইটা, তখন স্টকটা দিবে আমাদের কাছে। আচ্ছা, তবে লোকাল প্লেয়ারদের প্রতি আপনারা আসলে বেশি আন্তরিক হবেন, সেটা নিশ্চয়ই আপনারা। অবভিয়াসলি আমরা এমন ক্যান্ডিডেট চাই যে ক্যান্ডিডেট আমাদের প্রশাসনিক সাইডটাও চালাইতে পারবে, একটা ম্যানেজমেন্ট, একটা স্ট্র্যাটেজি, একটা প্ল্যানিং করে সেটা ইমপ্লিমেন্টেশনে নিতে পারবে, সেটার জন্য ক্যাপেবল। এখন না পাইলে কি নিব না? একদম আমি আদর্শ না পাইলে কি নিব না? অবশ্যই নিব আমরা। যারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করবে, অ্যাপ্লাই করবে, তাদের মধ্যে থেকে আমরা যে বেস্ট ক্যান্ডিডেট পাবো তাকেই নিব। এবং ইনশাল্লাহ এই রিক্রুটমেন্টের প্রসিজিওরটা এটা সেন্ট্রালি একসাথে মিলে, মানে আমি হয়তো থাকবো, সাথে হয়তো আরও 2-3 জন থাকবে, সেন্ট্রালি সুন্দরভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা হবে। আমরা রিসেন্টলি যেমন ঢাকায় হেড অফিসের জন্য বিভিন্ন রিক্রুটমেন্ট কিন্তু রেগুলার প্রসেসটা চলছে, এবং শীঘ্রই আমরা কয়েকটা পজিশনে আমরা নতুন মানুষ নিয়ে নিব। এটা খালি যে সিলেটের জন্য তা না, অন্য বিভাগের জন্য হচ্ছে, আবার ঢাকার সেন্ট্রাল বিসিবির জন্য রিক্রুটমেন্ট চলছে। আর রাত ভাই, ক্রিকেট নিয়ে আরও অনেক আলোচনা রয়েছে, তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। রাত ভাই, যে কথাটা বলছিলাম, আপনি তো রিজনাল দিকটা বা রিক্রুটমেন্ট যেই বিষয়টা সেখানে নজর দিচ্ছেন। আমি যখন গত যে কমিটিটা ছিল বা বোর্ড ছিল, তখন নারীদের নিয়ে একটা স্থায়ী ক্যাম্প করার পরিকল্পনা করেছিল, রাজশাহী, বগুড়া বা সিলেটে স্থায়ী ক্যাম্প করার কথা ছিল। আপনাদের পরিকল্পনা এখন নতুন করে কোনো কিছু বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? কারণ বিগত সময় তো আমরা দেখিনি ওটা হতে। গতবার যেটা রেফারেন্স আপনি বলছেন সেটা হয়তো বছর না 1.5 বছর 2 বছর আগের কথা। আমরা এখন নতুনভাবে শুরু করেছি, কারণ সিলেটে 12-14 বছর আগে কিন্তু প্রায় 70 থেকে 80 জনের একটা টিম ছিল যারা রেগুলার উইমেন ক্রিকেটে পার্টিসিপেট করতো। সেটা তো আরও বেড়ে আসার কথা, কিন্তু আনফর্চুনেটলি বিভিন্ন কারণে সেটা বাড়ে নাই, বরঞ্চ সেটা একদম নাইয়ের মতো হয়ে গেছে। মানে এটা কি বিগত সময়ে যারা বোর্ডের নারী উইং এর দায়িত্বে ছিলেন তাদের কারণে কি এটা হয়েছে কিনা, এই প্রতিবন্ধকতা? এটা হয়তো বিভিন্ন রিজনেবল প্রতিবন্ধকতা ছিল, অথবা ফোকাসটা ছিল না, অথবা ব্যস্ততা ছিল।
বিভিন্ন কারণে হইতে পারে, আমি ওই ঘাটাঘাটিতে যাই নাই। আমার কথা হইলো যে আমরা আবার নতুন করে শুরু করি, কারণ ওই সময় যারা করেছিল তাদের মধ্যে যার হাতে শুরু হয়েছিল ওইখানে আলী ওয়াসিকুজ্জামান উনি আছে, তারপরে আমাদের একে মাহমুদ ইমন আছে, তারা তো কোচিংয়ের ওই অংশে জড়িত ছিল। সুতরাং তারা যেভাবে কালেক্ট করেছিল সেই অভিজ্ঞতা প্লাস আমরা নতুন করে আরও কিছু ছেলে মেয়েদেরকে নিয়ে তাদেরকে এই সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া এইরকম এলাকা থেকে, হবিগঞ্জ থেকে তাদেরকে কালেক্ট করা, তাদেরকে একটা জায়গায় রেখে আমরা কিন্তু 2 দিনের ক্যাম্পিংটা, সিলেকশন ক্যাম্পিংটা কমপ্লিট করেছি। এটা বিসিবির তত্ত্বাবধানে হয়েছে, বাট এই যে অ্যারেঞ্জমেন্ট, পিছনের আয়োজনটা আমাদের ভলান্টিয়ার টিমের করে দেয়া। এখন হলো রমজানটা যাওয়ার পরে আবার আমরা যাদেরকে শর্টলিস্ট করা হয়েছে, সবাই তো আর ঢাকায় খেলে ফেলবে না, যারা প্রমিজিং শর্টলিস্টেড আছে তাদেরকে নিয়ে 25 থেকে 30 জন হইতে পারে অ্যাভারেজে। তো সেইটাকে নিয়ে আমরা সারা বছর তাদের হাতে কিভাবে ক্রিকেটটা রাখবো। এখন 30 জনের মধ্যে এক একজনের লেভেলটা এক এক রকম হবে। কাউরে হয়তো একদম প্রাইমারি লেভেলের শেখাইতে হবে, কাউরে একটু মিড লেভেলের, কেউ হয়তো পরের ফেজে যাওয়ার জন্য রেডি। সো এইভাবে ভাগ করে একটা স্ট্রাকচার ওয়েতে প্ল্যানটা করা হয়েছে। এই অনুযায়ী ঈদের পরে এটা শুরু হবে। ঈদের পরে শুরু হইলে পরে আমরা আশা করি সুন্দরভাবে একটা আউটপুট আমরা এইখান থেকে পাবো। আপনি মাঠ নিয়ে কথা বলছিলেন, যে মাঠ সংকটের যে বিষয়টা, সেইখানে আপনারা কোনো পরিকল্পনা দিয়েছেন কিনা এনএসসির কাছে বা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে, যে এই মাঠগুলো আপনাদের প্রয়োজন, তাদেরকে যাতে একেবারে আপনাদেরকে সেই মাঠগুলো বুঝিয়ে দেওয়া হয়? এক হইল আমরা রিসেন্টলি যেটা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শুরু হয়েছিল, সিলেট জেলা স্টেডিয়ামটা, এখানে সব ধরনের খেলা হয়, এইটাই আমরা দেখে আসছি। আমরাও যখন খেলছি, লিগ খেলছি, তখন কিন্তু আমরা এইখানেই ক্রিকেট খেলেছি। ক্রিকেট খেলা শেষ হয়ে গেছে, তখন হকি খেলা হয়েছে, ফুটবলের সময়ে ফুটবল হয়েছে, আমরাই আবার ফুটবলের দর্শক হয়েছি, বা একসাথে ফুটবলারদের সাথে সবাই মিলেমিশেই কিন্তু সিলেট জেলা স্টেডিয়ামটা চলে। তখন ভলিবল হইতো, তখন বাস্কেটবল হইতো নিয়মিত, তারপরে ইনডোর জিমনেশিয়ামে ব্যাডমিন্টন হতো। সো ওই যে পরিবেশটা ছিল, সুন্দর পরিবেশটা, বিভিন্ন কারণে কিন্তু জেলা ক্রীড়া সংস্থার ওই অ্যাক্টিভিটিসগুলা বিগত দিনগুলোতে ছুটে গেছে। আমি আরেকটা জিনিস মনে করি যে ক্রিকেটের বেলায় সবার ফোকাসটা হয়ে গেছে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, এবং এইখানে প্লেয়াররা যেমন আছে, সবার মনোযোগ এবং লোকাল সংগঠকদের মনোযোগ বা অর্গানাইজার অনেক ক্ষেত্রে ওইটাতে ফোকাস হয়ে যায়, মানে বেশি হওয়ার কারণে জেলা ক্রীড়া সংস্থার অংশটুকুটা ডেভেলপমেন্টটা কম হয়ে যায়। এখানে দেখা যাচ্ছে আরেকটা আছে বাজেটের ম্যাটার। সরকারের বাজেট যদি না হয়, পর্যাপ্ত না হয়, তাইলে ওই জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো আসলে আস্তে আস্তে ধ্বংস হয়ে পড়বেই। আমরা যখন এইবার ক্রিকেটের জন্য একদম জঙ্গলের মতো অবস্থা ছিল মাঠের, সেই অংশ থেকে প্লেয়াররা মিলেই, আমাদের এক্স প্লেয়াররা মিলে, বিভিন্ন সংগঠকরা মিলে কিন্তু আবার এটাকে ক্রিকেট উপযোগী করতে হয়েছে। কোন মাঠ? জেলা এই স্টেডিয়াম? জেলা স্টেডিয়ামের মাঠটা ক্রিকেট। আচ্ছা, ওই জেলা স্টেডিয়ামে যারা আছেন দায়িত্বে, তাদের সাথে আমাদের কথা হয়েছিল। জেলা স্টেডিয়ামের যে লাইট, বিদ্যুৎ খরচ বা যে কর্মচারী খরচ, সেই খরচটা আসলে তারা পায় না, যে কারণে আসলে মাঠের পরিচর্যা করা তাদের পক্ষে সম্ভব হয় না। সেই জায়গা থেকে ক্রিকেট বোর্ড বা ফুটবল ফেডারেশন, আপনারা কি কখনো ওই জায়গাটাতে মানে কাজ করার চেষ্টা করেছেন কিনা? অ্যাবসলিউটলি। এখানে ধরেন আমাদের যে ডিভিশনাল কমিশনার, তারপরে ডিসির আন্ডারে জেনারেলি জেলা ক্রীড়া সংস্থা, এখন ধরেন সরকার থেকে হয়তো সারা বছরের জন্য 5-7 লাখ টাকার একটা বরাদ্দ আসে। তো ওই বরাদ্দ দিয়ে তো এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা হবে না। আবার আমাদের যে সমস্ত ক্লাব ক্রিকেটের বা ক্লাবের অর্গানাইজাররা, যাদের হাত ধরে আমরা খেলার মাঠে এসছিলাম, সেটা হয়তো 80-র দশকের শেষের দিকে, 80-90-এর মধ্যে, তো সেই সময় যারা অর্গানাইজার ছিলেন তারা কিন্তু এখন বয়স্ক হয়েছেন, কিন্তু তাদের মনের যে ভালোবাসাটা রয়েছে খেলার জন্য, মাঠের জন্য, ক্রিকেটের জন্য, যে কোনো স্পোর্টসের জন্য, সেটা তাদেরও আছে, এবং তারা তাদের যতটুকু ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে তারা কিন্তু বিলিয়ে দিয়েছে। এখন এই সমস্ত ক্লাবগুলোকেও নার্চার করতে গেলে আমাদের আসলে সরকারি সাপোর্টও লাগবে, এবং একটা ফর্মুলা বাইর করতে হবে কিভাবে ক্লাবগুলা, অ্যাটলিস্ট লোকাল ক্লাবগুলো যেগুলো আছে ডিস্ট্রিক্ট লেভেলে, এই ক্লাবগুলো যেন স্পোর্টসটা চালাইতে পারে। সে ফুটবল, ভলিবল, যেটাই হোক, ক্রিকেট হোক, সে ক্লাবটা যেন মিনিমাম লেভেলের স্ট্যান্ডার্ডে চালাইতে পারে। রাত ভাই, সেক্ষেত্রে জেলা স্টেডিয়ামটা কি আপনারা চাচ্ছেন কিনা? কারণ এরই মধ্যে কিন্তু জেলা স্টেডিয়াম ফুটবলকে বুঝিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনারা কি অন্য কোনো মাঠের কোনো পরিকল্পনা রয়েছে কিনা, নাকি এই মাঠে আপনারা আসলে চাচ্ছেন ক্রীড়া পরিষদের কাছে? এই যে এই বাফুফের
আমরা দেখলাম যে বাফুফে এটা নিবে। সো বাফুফে নিবে, তো অন্য খেলার জন্য একটা সমস্যা হচ্ছে যে অন্য খেলাগুলো কোথায় হবে। আবার এইখানে লোকাল ফুটবল আছে, লোকাল ক্রিকেট আছে। লোকাল ক্রিকেট কিন্তু আমি চাইলেই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলতে পারবো না। ওইটার যে রুলস রেগুলেশন, যে স্ট্যান্ডার্ডটা, যে র্যাঙ্কিংটা, এই র্যাঙ্কিংটা আমার বজায় রাখতে হবে আমাদেরকে। আবার ওই র্যাঙ্কিংটাকে আরও উপরে নিতে হবে, যেন আমাদের এইখানে অস্ট্রেলিয়া আসে, আমাদের এইখানে মানে ইন্ডিয়া, বড় টিমগুলো, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, এরা কিন্তু আমাদের সিলেটের মাঠে এখনও আসে না। কারণ এগুলার একটা একটা স্ট্যান্ডার্ড বা একটা র্যাঙ্কিংয়ের ব্যাপার স্যাপার আছে, যেটাতে আমরা পৌঁছাইতে গেলে আমার ওই স্ট্যান্ডার্ডটা আপলিফট করতে হবে, আরও আপলিফট করতে হবে। ফাইন। সো সেটা করতে গেলে আমি কিন্তু লোকাল ক্রিকেট ওইখানে দিতে পারবো না। এইবার স্পেশালি ফার্স্ট ডিভিশনের ম্যাচ আমি অ্যাকোমোডেট করেছি আমরা ওইখানে, বাট এটা প্রত্যেকবার সম্ভব না। সেটার কারণে আবার প্রায় 1.5 মাস 2 মাস আবার গ্রাউন্ডসের বিভিন্ন কাজের, যে নার্সিং, গ্রাস, অক্সিজেন দেয়া, সার দেয়া, পিচ রেডি করা, গ্রাস দেয়া, এই চারা দেয়া, ওঠা, এই সমস্ত বিষয় আসলে আছে। সো এইটা আমরা সিলেট লিগ ওইখানে দিতে পারবো না। আমরা তাইলে সামনের বছর সিলেটের ক্রিকেট লিগ কোথায় করব? এটা আমরা মাননীয় স্পোর্টস মিনিস্টারের কাছে, প্রতিমন্ত্রীর কাছেও আমাদের আবেদন থাকবে যে আমাদেরকে বিকল্প ব্যবস্থা করে দিতে, যেখানে আমরা সব খেলা সিলেটের ক্রিকেটের লোকাল লিগগুলা করতে পারবো। লোকাল ফুটবল হোক, হকি হোক, সেইগুলোও যেন হইতে পারে। ওই মাঠ কিন্তু এখন বর্তমানে আমাদের নাই, এবং আমাদের যারা প্লেয়াররা রয়েছে তাদেরও দাবি যেন আমাদের এই জেলা ক্রীড়া সংস্থার মাঠটা আরেকটা বিকল্প মাঠ তৈরি করার আগ পর্যন্ত কোনো স্পেসিফিক ক্রিকেট বা ফুটবলের জন্য না হয়। মানে জেলা স্টেডিয়ামটা আপনারা আপাতত ছেড়েই দিয়েছেন, তাই তো? সরকারকে আরেকটা নতুন মাঠ দেওয়ার আপনারা বিকল্প পথ খোঁজার আহ্বান জানিয়েছেন। এখন যেটা এই উত্তরটা আসলে দেবো আপনার কাছ থেকে, তবে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে আবারও। দর্শক, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন মাঠে। শামস ভাই, আমরা বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, যে সিলেট যে জেলা স্টেডিয়ামটা, এটা এখন পর্যন্ত কিন্তু বাফুফের আন্ডারে রয়েছে, এর মধ্যে কাগজ চালাচালির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে জেলাতে যতগুলো খেলা আছে ক্রিকেটের, আপনি বলছিলেন লিগের খেলা, সেখানে সেই জায়গাতে খেলাগুলো অনুষ্ঠিত করার জন্য আপনাদের অবস্থানটা কি হবে? আচ্ছা, ধন্যবাদ। আমাদের সিলেট জেলার যে স্টেডিয়ামটা, এই স্টেডিয়ামটা হইলো সব খেলার জন্যই আসলে এইটা ছিল। এখন আমরা যেটা দেখছি যে বাফুফের এটা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটার একটা ডিক্লারেশন ছিল। বর্তমান স্পোর্টস প্রতিমন্ত্রী উনি এসেও কিন্তু এটার একটা ডিক্লারেশনটা, এইটা বাফুফের এইটা প্রয়োজন। আমরা ওকে উইথ দ্যাট, যে এই স্টেডিয়ামটা আমাদের ফুটবলের জন্য এই ধরনের একটা ইন্টারন্যাশনাল কোয়ালিটির স্টেডিয়ামগুলোর দরকার। বাট একই সাথে আমরা যারা আছি স্থানীয়ভাবে, যারা আছি প্লেয়ার্স বা অর্গানাইজার্স, বা যারা এত দীর্ঘ বছর ধরে এইখানে সব খেলা আমরা খেলে আসছি এবং আয়োজন করে আসছি, এইখানে ক্রিকেট লিগ, হকি লিগ, লোকাল ফুটবল লিগ, এই সমস্ত খেলা যেগুলো বললাম সেগুলো হয়। তো এটা যদি ডেডিকেটেড হয়ে যায় ফুটবলের জন্য, তাইলে আমাদের দরকার হইল আমরা সরকারের সহযোগিতা চাইব, যেন আমাদেরকে অন্য আরেকটা স্টেডিয়াম রেডি করার আগ পর্যন্ত এইখানে খেলতে দেয়া হয়, লোকাল অন্যান্য স্পোর্টসকে অ্যালাউ করা হয়। কারণ ক্রিকেটকে আমি বলেছি যে লোকাল ক্রিকেট আমরা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আমরা দিতে পারবো না। হয়তো 1-2 বার ছোটোখাটো এক্সেপশন করা যাবে, বাট ওইটা আবার আমার ওই স্টেডিয়ামের স্ট্যান্ডার্ডটাকে করবে, ক্ষতি করবে। সো আমাদের লোকাল ক্রিকেটের জন্য, লোকাল যে সারা বছরের ডেভেলপমেন্টের বলি আমরা, ক্রিকেট লিগ বলি, টুর্নামেন্ট বলি, এইজ গ্রুপ বলি, উইমেন্স ক্রিকেট বলি, সবগুলোর জন্য কিন্তু আমার লোকাল জায়গা লাগবে। লোকাল স্টেডিয়ামে অ্যাটলিস্ট লিগের জন্য আমার লোকাল স্টেডিয়ামটা লাগবে। তাছাড়া হইল অন্যান্য মাঠ যেগুলো রয়েছে, অন্যান্য মাঠ যেগুলো হয়তো প্রপারলি ক্রিকেট উপযোগী না বা অন্যান্য খেলার উপযোগী না, এরকম কয়েকটা মাঠ কিন্তু আমরা খুঁজে চিহ্নিত করেছি। এই 3-4টা মাঠ আছে। তো এখন আমরা সরকারের সহযোগিতা নিব। আমরা আমাদের ডিসি সাহেব জানেন, বিভাগীয় কমিশনার সাহেব ওনারা জানেন, ওনাদেরকে নিয়ে আমরা ভিজিটও করেছি। এখন আরও শক্তিশালী হলাম আমরা, যেহেতু আমাদের আমিনুল ভাইয়ের মতো মন্ত্রী এইখানে এসছেন, এবং উনি যে 9টা স্ট্র্যাটেজিক অ্যাকশন ডিজাইন করেছেন, সেই 9টা স্ট্র্যাটেজিক অ্যাকশনগুলো কিন্তু তিনি মাঠের দিকে আসলে বেশি ফোকাসটা দিয়েছেন। হ্যাঁ, এখানে ওনারা আছে যে মাঠ যেটা অনুপযোগী মাঠ আছে সেইটাকে উন্নয়ন করা।
আর যেখানে মাঠ নাই সেখানে মাঠ তৈরি আপনারা আশা করছেন যে প্রতিমন্ত্রী যিনি আছেন তার আসলে সহায়তায় আপনারা একটা নতুন মাঠ পেয়েও যেতে পারেন। একটু ভিন্ন বিষয়টা আলোচনায় আসতে চাই। আপনাদের যে নির্বাচনটা বিসিবির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নির্বাচন সেটা আগে এবং পরে বেশ বিতর্ক চলেছে নির্বাচন নিয়ে। এখন আদালতের রায় চলছে। আপনাদের এখন বর্তমান অবস্থানটা কোথায়? মানে নতুন নির্বাচনে আবারও কি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, বা যদি এই বোর্ড আসলে থাকে সেক্ষেত্রে যত বিষয় বিতর্ক তৈরি হয়েছে, আপনাদের যে যারা বোর্ড পরিচালকরা বিতর্ক তৈরি করেছেন, সেই জায়গাতে আপনাদের পথটা আসলে কতটুকু মসৃণ হবে বা চ্যালেঞ্জিং হবে কিনা সামনের সময়গুলোতে? আচ্ছা, আমি একটু অন্যভাবে এটা কথা বলি। আমরা এই ধরনের বিষয় আশয় নিয়ে আমরা আমাদের দেশে যে এত অ্যানালাইসিস, এত কথাবার্তা, এত বেশি এনগেজ হয়ে যাই সবাই, আমি বলছি আমাদের বোর্ডের তরফ থেকেও বলছি, বা আমাদের স্টেক হোল্ডার্স যারা যারা এই সবখানে রয়েছে, আপনি অন্য জায়গায় এই ইন্ডিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, কে বিসিবির প্রেসিডেন্ট আর কারা কোন ডিপার্টমেন্টের চেয়ারম্যান, এইগুলা কে জানে? কেউ জানে না কিন্তু তাদের দেশের। সো আমরা কবে ওই জায়গায় ওই রকম একটা অবস্থায় যাব? এখানে ক্রিকেটে কোন বোর্ড আছে, বোর্ডে কারা আছে, তার থেকে বড় কথা হইল এফিশিয়েন্ট যারা ক্রিকেটের লোকজন, যারা এই নিঃস্বার্থভাবে এটাকে উপরের দিকে নেওয়ার জন্য, আমাদের ক্রিকেটকে গ্লোবাল টপ লেভেলে নেওয়ার জন্য সচেষ্ট থাকবে, তারা যেন বোর্ডে থাকে। এখন আমি এখানে 4 মাস আছি না 4 বছর আছি, ডাজন্ট ম্যাটার টু মি পার্টিকুলারলি। আমার কাছে হলো যে আমি যতদিন সুযোগ পেয়েছি, এইরকম একটা ইন্টারিম সিচুয়েশন না হইলে আমি হয়তো চিন্তাও করতাম না আমার ডিরেক্টরশিপ। হ্যাঁ, ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল, এনগেজমেন্ট ছিল, ঢাকাতেই ছিলাম, আমাকে সিলেটের অনেকে না দেখতে পারে এই 15-17 বছর। তবে 2011-12 সাল পর্যন্ত আমার বিভিন্ন কমিটিতে সিলেটে ছিলাম। এখন আমাদের কথা হইল এই বোর্ডে, সেইটাতে আমরা কি হচ্ছে না হচ্ছে ওইটাতে কোর্টের বিষয়ে, কোর্ট থেকে যে রায় আসবে, রায় যদি আমাদের পক্ষে আমাদেরকে রাখার পক্ষে আসে তাইলে এই বোর্ড থাকবে, যদি রাখার পক্ষে না আসে তাইলে যে জিনিস কোর্ট ডিসিশন দিবে সেই অনুযায়ী হবে, সেটাকে আমরা প্রফেশনাল ওয়েতে মেনে নিব, যেটাই হোক। সো আমরা বরঞ্চ ওই দিকে মনোযোগ কম দিয়ে আমরা চেষ্টা করতে থাকি কিভাবে আমাদের যে সময়টুকু আছে এই সময়টুকুতে যেন কাজগুলা আমরা ভালো এগিয়ে নিতে পারি। শামস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আলোচনার আরো অনেক বিষয় ছিল, তবে সময় আসলে খুবই কম, আমাদেরকে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এখন মাঠের আজকের আয়োজনে ছিল এতটুকুই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।